স্যার, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। বলেই আবিরের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটিকে। ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পথে মেয়েটাকে কিডন্যাপ করে আনে আবিরের পাঠানো গুন্ডারা। আবিরের ইশারাতে সবাই চলে যায়, আর মেয়েটা ততক্ষণে চিল্লিয়ে বলে, কলেজে সবার সামনে ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষটাই কি আপনি স্যার? কিসের জন্য আমাকে এখানে তুলে এনেছেন? কি দোষ করেছি আমি? কি করতে চান আপনি? একদমে কথাগুলো বলে মেয়েটা। আমি কি বলবো? যা বলার সবটাই বলবে তুমি। আমি রেকর্ড অন করে রেখেছি। যা যা অন্যায় আমার সাথে করেছো তার সবটাই স্বীকার করো। সসম্মানে তোমাকে এখান থেকে মুক্তি দিব। আর যদি না শোনো, সব স্বীকার না করো, তো তোমার কি হাল করব তা ভাবতেই পারবে না তুমি। আবির মেয়েটাকে বলে। মেয়েটা অবাক হয়ে কথাগুলো শুনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি আমার সজ্ঞানে আপনার সাথে কোনো অন্যায় করিনি। এত বড় মিথ্যা কথা বলেই মেয়েটার গলা টিপে ধরে আবির। ভালোই ভালোই সব স্বীকার করে নাও, নইলে নিজের মুখ আর সমাজে দেখাতে পারবে না তুমি। আমি কোনো অন্যায় করিনি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার দুটো পায়ে পড়ে আমার ক্ষতি করবেন না, দয়া করুন আমার উপর। কাঁদতে থাকে মেয়েটা। মেয়েটার কান্না আবিরের মন ভেদ করে না, কারণ মেয়েটা যে অন্যায় তার সাথে করেছে সেই শাস্তি মেয়েটিকে পেতেই হবে ভেবে মেয়েটাকে টানতে টানতে দোতলায় নিয়ে যায়। ফুল ভলিউমে ঘরে গান ছেড়ে দেয় আবির, যাতে মেয়েটার চিৎকার কারো কানে না যায়। কি করছেন কি? ছাড়ুন বলছি। আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আপনাকে সারাটা জীবন পস্তাতে হয়। কি বললে তুমি? আমি পস্তাবো না? সব স্বীকার না করে এবার তুমি পস্তাবে। বলেই মেয়েটাকে বিছানায় ফেলে দেয়। আবির তার শার্ট খোলে। দেখেন আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছাড়ুন। আমি যা করিনি তা কিভাবে স্বীকার করব? প্লিজ ছাড়ুন। আল্লাহ, এ কি পরীক্ষা নিচ্ছেন আমার? এই বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ, দয়া করুন। কিছুক্ষণ পরে জ্ঞান হারায় মেয়েটার চিৎকার আবিরের কান ভেদ করে নি। এই মেয়ে আবিরের নামে মিথ্যা মামলা করে ধর্ষণের, অথচ আবির ওকে চিনতই না, কখনো দেখেনি। অথচ এই মেয়ে গতকাল আবিরের নামে কোর্টে মিথ্যা বলে আবির নাকি তাকে রেপ করেছে। কথাগুলো ভাবতেই ঘৃণা আসে আবিরের। বেশ করেছি যা করেছি। মিথ্যা মামলাতে আমার যা মানহানি করেছে সেটাই সত্য করে দিলাম। গান বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষে নিচে আসে। এসে প্রায় 100টি মিসড কল দেখে ফোনে কল ব্যাক করতে যাবে, তখন আবার আসাদের ফোন আসে। রিসিভ করতেই, স্যার, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আসাদ বলে, আবিরের পোষা গুন্ডার নাম আসাদ। কি যা তা বলছো? যা বলার সোজাসুজিভাবে বলো। স্যার, আসলে ওই মেয়েটা মিস তিশা আমার সাথে দাঁড়িয়ে আছে। গেটটা একটু খুলবেন স্যার? সব বুঝিয়ে বলছি। আবির তাড়াতাড়ি গেট খুলে অবাক হয়ে যায়। এ যেন মেয়েটার কার্বন কপি, যাকে সে রেপ করেছে। আবির কিছু বোঝার আগেই ট্রিনা আবিরের পায়ে ধরে, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে বান্ধবীদের সাথে পেট ধরে আপনার নামে মিথ্যে মামলা করেছি। আমার কোনো দোষ নেই স্যার, ওদের জন্য রাগান্বিত হয়ে ভুল করেছি। স্যার মাফ করে দিন। বলেই কান্না করতে থাকে। আবির ট্রিনাকে জোর করে উঠিয়ে সজোরে একটা থাপ্পড় দেয় আর বলে, লজ্জা থাকলে কেসটা তুলে নিবে, নইলে এমন জঘন্য অপরাধের জন্য টিসি দেওয়ার ব্যবস্থা করব। জীবনেও কোথাও পড়ার সুযোগ পাবে না। স্যার আমি কেস তুলে নিয়েছি, স্যার আমায় ছেড়ে দিন প্লিজ। দূর হয়ে যাও আমার সামনে থেকে। কখন আমার সামনে আসলে খুন করে ফেলবো। এরপর আবির আসাদকে বলে, তুই ওকে কিভাবে পেলি? তাহলে আগে যাকে তুলে এনেছিস সে কে? জানি না স্যার, ওই মেয়েটা আসলে কে? দুজনে একই রকম হলো কিভাবে কিছু বুঝতে পারতেছি না স্যার, ক্ষমা করে দেন স্যার। দূর হয়ে যা সামনে থেকে। তোকেও কখনো সামনে পেলে তোকে খুন করে ফেলবো। আসাদ কোনো ক্রমে পালিয়ে আসে। সে জানে মিস্টার আবির চৌধুরী কতটা ভালো মানুষ, আবার কতটা ভয়ঙ্কর রাগে। আবির পাপ বোধে জ্বলছে, তাও সে উপরে গেল। দেখে মেয়েটার জ্ঞান এখনো আসেনি। নিজেই নিজেকে দোষারোপ করছে। এতটা জঘন্য কাজ সে কখনো করবে বলে ভাবেনি। আলমারি থেকে একটা শাড়ি বের করে আবির এরপর মেয়েটাকে কোলে তুলে নেয়। দেখে মেয়েটার শরীরে অনেক জায়গায় ছিলে গিয়ে রক্ত বের হয়েছে।
নিজের অজান্তেই একটা নির্দোষকে এত বড় শাস্তি দিয়ে সে নিজেই কষ্ট পাচ্ছে। ওয়াশরুমে নিয়ে শাওয়ার করিয়ে নিজেই মাথা মুছিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দেয়। এরপর কাটা অংশগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। মেয়েটার পাশে বসে থাকে আবির। নিজের অপরাধের ভুগতে ভুগতে মেয়েটার পাশে বসা অবস্থায় ঘুমিয়ে যায় আবির। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায় মেয়েটির অস্ফুট ঘুমানোর শব্দে। তাকিয়ে দেখে অচেতন অবস্থায় মেয়েটা কাতরাচ্ছে। আবির তাড়াতাড়ি করে বাটিতে পানি এনে মেয়েটার মাথায় জল পট্টি দিতে থাকে। জ্বর কিছুটা কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। কি হতে কি হয়ে গেল? 2 দিন আগেও যে ছিল সবচেয়ে চরিত্রবান ছেলে, সে আজ রেপিস্ট। ভাবতে ভাবতে কান্না আসছে তার। কে ত্রিনা? কে মেয়েটি? দুজনের চেহারার মিল কিভাবে? দুজনে কি যমজ বোন? না, আর কিছু ভাবতে পারছে না। উফ আল্লাহ, এই কিসের শাস্তি দিচ্ছ তুমি? মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে বেস্ট ফ্রেন্ড মিশিকে কল দেয় আবির। রিসিভ করেই, কিরে, কি খবর? আজকাল তোর তো কোনো খবরই নাই। তা কেমন আছিস বল? একদমই কথাগুলো বলে মিশে। একটা প্রবলেম হয়ে গেছে, বাসায় আসতে পারবি? ইমার্জেন্সি, প্লিজ আয় না। পারবো। এখন তো রাত হয়ে এসেছে, এখনই বাসায় চলে যেতাম। ওকে, আসছি। মিশি আবিরের একমাত্র মেয়ে বান্ধবী, সদ্য পাশ করা গাইনি ডাক্তার। আবির কেন জানি এই মেয়েটাকে নিঃসন্দেহে সব কথা বলে দিতে পারে। মিশির সাথে সে ক্লাস 9 থেকে একসাথে পড়েছে আবির। দুজনেই একসাথে এমবিবিএস পাশ করে। মিশি গাইনিতে এফসিপিএস করে বিসিএস দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তার হিসেবে নিয়োগ পায়, আর পার্সোনাল চেম্বার আছে তার। আর আবির অ্যানাটমি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে মেডিকেল ভার্সিটি এর প্রফেসর হয়। একই সাথে বিসিএস টিকে আউটডোর হয়ে বসে। পার্সোনাল চেম্বার এখনো দেয়নি আবির। বড়লোক বাবার একমাত্র সন্তান আবির, তাই তার এত মাথা ব্যথা ছিল না কখনোই। কলিং বেল বেজে ওঠায় আবিরের ধ্যান ভাঙে। দৌড়ে নিচে গিয়ে দেখে মিশির পায়ের কাছে বসে পড়ে আবির। দোস্ত, আমি পাপী। আমার জন্য একজনের বড় ক্ষতি হয়ে গেছে। সে কেমন আছে প্লিজ দেখ। কান্নায় ভেঙে পড়ে আবির। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন তুই? ঘরে চল। দরজা লাগিয়ে উপরে নিয়ে যায় মিশিকে। মিশি মেয়েটিকে দেখে আবিরকে জিজ্ঞেস করে, কে ও? আবির মাথা নামিয়ে বলে, জানি না কে মেয়েটি, আমি ওর সাথে চরম অন্যায় করেছি। এরপর থেকে সে অজ্ঞান, এখনো জ্ঞান ফিরে আসেনি। তুই প্লিজ দেখ। তুই কি করেছিস ওর সাথে সেটা বল। রেপ। তুই এত নিচে নেমে গেলি কখন? আবির বলতো, লজ্জা করলো না তোর? তাও এখন বিপদে পড়ে আমায় ডেকেছিস। তোকে সব খুলে বলবো, প্লিজ আমায় ভুল বুঝিস না। আগে ওকে বাঁচা প্লিজ। তুই আমার সামনে থেকে এখন যা, ঘৃণা আসছে তোর প্রতি আমার। ছি। মিশি দেখে প্রচুর ব্লাড গেছে মেয়েটির। জ্বর এসেছে বলে আবির কম্বল দিয়ে রেখেছিল, আর খেয়াল করেনি। মিশি তাড়াতাড়ি মেয়েটির হাতে আইটি চ্যানেল ওপেন করে আবিরের ঘরে থাকা স্যালাইন সেট করে দেয়। ব্লাড বন্ধ করার ব্যবস্থা করে। জ্বরের ঔষধ দিয়ে দেয় স্যালাইনের মাধ্যমে। বেরিয়ে আসে আবিরের রুম থেকে। আবিরের কাছে পরে মিশি সব শুনে বলে, তুই রাগী ছিলি জানতাম, কিন্তু তাই বললে এতটা নিচে নেমে যাবি জানা ছিল না। বলেই আবিরের বাসা থেকে বের হয়ে যায় মিশে। আবিরের মনে পড়ে মেয়েটি ঘরে একা, তাই দরজা লাগিয়ে সোজা ওপরে যায় আবির। রুমানা আবিরের বাসায় কাজ করে, ঘর গোছায়, রান্না করে। ওকে সকালে ছুটি দিয়েছে, তাই সে আজ একা। আবির মেয়েটির পাশে বসে টুলে বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ মেয়েটি! ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে খুব সুন্দর লাগছে দেখতে। নিজের প্রতি ঘৃণাতে ভিতরটা তিলে তিলে জ্বলছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। ট্রেনা বাসাতে বসে বসে ভাবছে, এমনটা তো হওয়ার প্ল্যান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। কি রে, কি ভাবছিস? সে বিকেল থেকে তুই চুপ আছিস, তোকে খুব টেন্স লাগছে। খুলে বল সব কিছু। প্ল্যান ভেস্তে গেছে, বুঝতে পারছি না কিভাবে কি হলো। কি বলিস? তোর জন্য এত কষ্ট করে প্ল্যান করলাম, আর তুই বলিস ভেস্তে গেছে? কিভাবে কি হলো খুলে বল, আমার টেনশনে হাত পা কাঁপছে।
আবির স্যারের হাত খুব লম্বা, যতটা দুর্বল ভেবেছিলাম তার কিছুই না। আজ আমাকে তুলে নিয়ে গিয়েছিল স্যারের বাসায়। কি বলিস? স্যার তোর কোনো ক্ষতি করেনি তো? না, আমি তো ভেবেছিলাম আজ আমি মার্ডারই হয়ে যাব, কিন্তু স্যার অবাক করে আমাকে একটা চড় মেরে ছেড়ে দিল। এটাই আমাকে ভাবাচ্ছে বেশি। আমি যা করেছি তার শাস্তি মাত্র এইটুকু? স্যারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি, তাও স্যার কিচ্ছু বললো না রে। আমি তো আবারও স্যারের প্রেমে পড়ে গেলাম। তুই যা বলেছিস, স্যার যা হ্যান্ডসাম না, আমারও প্রেমে পড়তে ইচ্ছে করে। আর একবারও এই কথা বলবি না, মেরে না তোর মুখ ভেঙে দিব। তৃণা বড়লোক বাবার একমাত্র মেয়ে, যা চায় সবকিছু নিজের করেই ছাড়ে, সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন। সাইরাকে শুনিয়ে দেয় তৃণা। তৃণা মেডিকেলে চান্স পেয়েছে, এবার কিন্তু মেসে থাকতে চায় না বলেই ফ্ল্যাটটা ভাড়া করা। সাইরাকে তৃণাই এনেছে এই ভাড়া করা ফ্ল্যাটে। দুই বান্ধবী একসাথে থাকবে তাই। তাছাড়া শহরে একা থাকার চেয়ে কেউ থাকা বেশি ভালো। যদিও তৃণার বডিগার্ড হিসেবে দুইজন থাকে বাসায়, আর কাজের জন্য একটা মেয়ে, রান্নার জন্য আরেকজন মেয়ে। তৃণার বাবা সবসময় মেয়েকে চোখে চোখে রাখেন, আর মেয়ের মাথা নষ্ট হবার পেছনে এই একটাই কারণ। মেয়ের সব আবদার পূরণ করার জন্যই বাবা যেন সর্বদা প্রস্তুত। কিন্তু এবার তৃণা লুকিয়ে কিছু কাজ করে, তাও ধরা খেয়ে নিজেই টেনশনে পড়ে গেছে। আবির মেয়েটির মাথার কাছে গিয়ে বসে চিন্তা করতে করতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। মেয়েটির মাথার পাশে মাথা রেখে তুলে বসে ঘুমিয়ে আছে আবির। সকালে জ্ঞান ফিরে মেয়েটির পাশে আবিরকে দেখে সরে আসে। নিজেকে শাড়িতে দেখে বুঝে ফেলে আবিরই তাকে শাড়ি পরে আছে। ঘৃণাতে মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা, অস্ফুট সরে বলে, ছি, মানুষ এত জঘন্য হয় কেন আল্লাহ? বলেই ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কান্নার শব্দে আবিরের ঘুম ভেঙে যায়। এখন কেমন আছো? আবির বলে মেয়েটিকে। সারা নেই মেয়ের, নিঃশব্দে কাছে সে। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি আসলে জানতাম না তুমি আর তৃণা দেখতে একই রকম। তৃণা আমাকে মিথ্যা রেপ কেসে ফাঁসিয়ে আমার সম্মানহানি করেছে, তাই আমি রাগে ওকে তুলে আনতে বলি, কিন্তু আসাদ তোমাকে তৃণা ভেবে তুলে আনে। আর তুমি দেখতে হুবহু তৃণার মতো। মাথা খারাপ হয়ে গিয়েছিল তুমি স্বীকার না করায়। আমি খুব ভুল করে ফেলেছি, ক্ষমাও করতে পারবে না জানি। তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব। প্লিজ কথা বলো, আমাকে আর কষ্ট দিও না। তোমার সাথে করা অপরাধ বোধ আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না আর। প্লিজ মেয়ে, তোমার তো নামটাও জানি না, প্লিজ কিছু তো বলো। নাটক বন্ধ করেন। এর আর শাস্তির কথা বলছেন স্যার? আপনি পারবেন আমার সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন না। এই যে আমি একদিন ধরে নিখোঁজ, পারবেন আমার গরিব দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে? পারবেন আমার বাবাকে বলতে আপনার নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে নিন? পারবেন সমাজকে বলতে আমি সতী? কি হলো, কথা কেন বলছেন না? জানি পারবেন না, তাই এক্ষুনি আমি চলে যাব এখান থেকে। পারবো না সব ফিরিয়ে দিতে, কিন্তু তোমাকে একাও ছাড়তে পারবো না। কোথায় যাবে আগে বলো, নাম কি তোমার? নাম দিয়ে কি করবেন? নিজের ভোগ তো মিটিয়েই নিয়েছেন। বিশ্বাস করো আমি অমন না। আবিরের কোনো কথা না শুনেই মেয়েটি হাতের স্যালাইন চ্যানেল টান দিয়ে খুলে ফেলে। এতে বের হয়ে আসে রক্ত। মেয়েটির কোনো চিৎকার না আসলেও যেন এই ব্যথা আবির পাচ্ছে। তাড়াতাড়ি হাতটা ধরে ফেলে, যেন তারই হাত কেটেছে। হাতটা ছাড়ুন। দেখছো না রক্ত বের হচ্ছে, থামো একটু। থাক, আর নাটক করতে হবে না। বলে পাশের বক্স থেকে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে হাতে বেঁধে দেয়। এবার হাত ছাড়িয়ে নিল মেয়েটে। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথাতে আর দুর্বলতাতে পড়ে যেতে শুরু করে। আবির ধরে নেয় মেয়েটিকে, খুব কাছে দুইজন দুজনের। ঘোর কাটিয়ে মেয়েটি বলে, স্বাদ মেটেনি তাই না? ছাড়ুন আমাকে। এমন একটা কথাতে রাগ আসে আবিরের, তাও ভালো করে বলে, তুমি এখনো অসুস্থ, রেস্ট নাও। নাস্তা নিয়ে আসি, খেয়ে নিবে। বলেই বের হয়ে যায় আবির। যাবার সময় দরজাটা বাইরে থেকে লাগিয়ে যায়। নিজেকে খুব ছোট লাগছে আজ নীরার। কিভাবে সমাজের কাছে মুখ দেখাবে, কিভাবে বাবা মায়ের মুখের সামনে দাঁড়াবে।
কিভাবে বড় ভাইয়ার সামনে দাঁড়াবে, কিভাবে ক্লাসে যাবে, ভাবতে ভাবতে ফুপিয়ে কাঁদে অনেকক্ষণ। না, এই জীবন আর রেখে কি হবে? আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। বলেই বিছানার চাদর ভাগ করে কেটে ফেলে নীরা। পাশের বক্সে থাকা কেচি দিয়ে সেগুলোকে বেঁধে পেঁচিয়ে নেয় আর ফ্যানের সাথে ফাঁস রেডি করে তাতে ঝুলে পড়ে নীরা। আবির খাবার নিয়ে এসে দরজা খুলেই চিৎকার করে খাটে উঠে মেয়েটিকে জড়িয়ে ধরে। ফাঁস থেকে মুক্ত করে মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটার মাথায় মাথা দিয়ে বলে, প্লিজ মাফ করে দাও, আর এমন করবে না কখনো। আবিরের চোখের পানি মেয়েটার মুখে পড়ছে। আবির উঠে বসে বলে, খাবার এনেছি, প্লিজ খাবে। আপনার হাতে খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। এরই মাঝে মিশি ফোন দেয় আবিরকে। হ্যালো। মিশি বলল, কেমন আছে মেয়েটি? যেমন দেখে গিয়েছিলি, শুধু জ্ঞান ফিরেছে, আর একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তা তো করবেই, যে কোনো মেয়েই করবে। এখন কি করবি তুই সেটা বল। কি করতে বলছিস সেটা বল। বিয়ে করে নে। কি বলছিস এসব? তাহলে সে? চুপ কর, ভুলে যাও সব। বিয়ে করে নে, কখন আসবি সেটা বল। 11টায় ফাঁকা আছিস? না, 12টায় আয়। ওকে, রাখ তাহলে। আবির খাবার নিয়ে মেয়েটির সামনে বসে খেতে বলে। খাবারগুলি ফেলে দেয় মেয়েটা। খাবার নষ্ট করা আবির একদম সহ্য করতে পারে না। রাগ করে বলে ওঠে, কত মানুষ একবেলা খেতে পায় না, তুমি জানো? বলেই নিজ থেকে কুড়িয়ে খাবার নিজের মুখে দিল। এরপর মেয়েটাকে খাইয়ে দিল। মেয়েটিও আর কিছু না বলে খেয়ে নিল। তোমাকে আমার সাথে যেতে হবে, কাজ আছে, চলো। মীরার কথা শোনার অপেক্ষা না করেই করে তুলে নেয় আবির। কারণ জানেই মেয়েটার হাঁটার শক্তি নাই। আবির মেয়েটিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। ইশারায় ড্রাইভারকে এক জায়গায় যেতে বলে। হয়তো আবির আগেই লোকেশন বলে রেখেছে। তা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে মিস্টার স্যার? গেলেই দেখতে পাবে মিস নীরা। নাম কিভাবে জানলেন? কিছুক্ষণ আগেও তো নাম জিজ্ঞেস করছিলেন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে সেটা। আপনি সব পারেন। তুলে নিয়ে আসতে যখন পেরেছেন, অন্য কাজও কোনো ব্যাপার না। একদম চুপ, বেশি কথা বলা পছন্দ করি না আমি। নিজের অসম্মানের কথা ড্রাইভারের সামনে বলা লাগবে নাকি? নীরার কানের কাছে ফিসফিসিয়ে বলে। নীরাও আর কিছু বলে না। অন্যায় করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আর কত ন্যাকামি দেখতে হবে আল্লাহই জানে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রকৃতি দেখতে তার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আজ সব অসহ্য লাগছে। তাও নিজেকে মনে মনে দোষারোপ করছে। কিসের পাপের শাস্তি সে পাচ্ছে। গাড়ি এসে থামে একটা পার্লারের সামনে। আবির নিজে নেমে নীরাকে বের হতে বলে। নীরা নামতেই মিশি বলে, এই তো চলে এসেছো, তাড়াতাড়ি আসো। একটু না সাজলে হয় বলো? 1 ঘন্টায় খুব সিম্পল সাজিয়ে বাইরে আনে মিশে। শপিং সেই করেছে। একমাত্র ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নীরাকে এতই সুন্দর লাগছে যে আবির হা করে তাকিয়ে আছে মীরার দিকে। লাল শাড়ির সাথে খোলা চুলে লাল গোলাপ, চোখের কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। অল্প সাজেই যেন নীরাকে লাল পরীর মতো লাগছে। এই যে মিস্টার আবির, দেখার সময় আরো আছে, এখন তো চোখ সরান নাকি? আবির লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু আর চোখে বারবার নীরার চোখের দিকে তাকাচ্ছে, যেন বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। আবিরকে নিজের গাড়িতে যেতে বলে আর বলে, নীরা আমার গাড়িতে যাবে। বলে দিয়ে নীরাকে নিয়ে গাড়িতে উঠে মিশে গাড়ি চলতে শুরু করে কোর্টের উদ্দেশ্যে। সেখানেই বিয়েটা হবে আবির প্লাস নীরার। আবির আমার বেস্ট ফ্রেন্ড, সেই ক্লাস 9 থেকে একসাথে পড়েছি। কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে দেখেনি। মেয়ে বন্ধু বলতে আমিই ছিলাম তার জীবনে। কখনো ভুলেও আমার সাথে পড়াশোনার বাইরে কথা বলতো না। একটু বড় হবার পর সে পার্সোনাল টুকিটাকি কথা বললেও কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল না। কাল রাত্রে চেম্বার থেকে ফেরার পথে তোমায় দেখে যাই। আবিরের মুখ থেকে ঘটনা শুনি, খুব বকি তাকে। এতটা রাগ করা তার উচিত হয়নি, তাই ভুল করে ফেলেছে। ক্ষমা করে দিও নীরা, জীবনে সুখী হবার চেষ্টা করিও।
আবির খুবই ভালো ছেলে, তোমার সবচেয়ে কাছের মানুষ হবে, মিলিয়ে নিও। জি ম্যাম, মনে থাকবে। মনে মনে বলে কখনো ক্ষমা করব না আপনাকে স্যার, আজীবন অভিশাপ দিয়ে যাব। যতই আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করেন, শাস্তি আপনাকে আমি দিবই। গুড গার্ল, কিন্তু ম্যাম নয়, আপু বলবে, কেমন? জি আপু। গাড়িটা কোর্টে চলে আসে। নীরা নেমে দেখে আবির একটা ছেলের সাথে কথা বলছে। আরে তন্ময়, কখন এলে? এই তো আসলাম মাত্র। তোমার ভাই বলো বন্ধুই বলো, তার বিয়েতে না আসে পারি? তলে তলে প্রেম করেছে আবির, জানতামই না। তাই তো লুকিয়ে বিয়েটা আজ সেরেই নিতে যায়। তা লাজুক ছেলের প্রেম কেমন চললো এতদিন? মিশি একটু বেশি বলে ভাইয়া। নীরা, এদিকে এসো, পরিচয় করিয়ে দিই, উনি তন্ময়, আমার হাজবেন্ড। নিশি বলে মীরাকে। পরিচয় পর্ব শেষে সবাই একটা রুমে যায়। নীরা পুরাই সারপ্রাইজ হয় নীরার বাবা মাকে দেখে। অস্ফুট সুরে মা বলে ডেকে ওঠে নীরা। নীরার মা বলে, এখন কেমন আছিস রে? তোর অ্যাক্সিডেন্টের পর একদিন তোর জ্ঞান ছিল না, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সকালে জামাইয়ের আত্মীয় গিয়ে তোর খোঁজ দেয় আর বলে তুই এখন সুস্থ। এরপর তোকে জামাইয়ের এত পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দেয়। আমরা গরিব মানুষ, এত ভালো প্রস্তাব হাতছাড়া না করে রাজি হয়ে যায়। তুই তো ডাক্তার হবি, জামাইও ডক্টর, দুইজনে খুব সুখী হবি রে মা। একদমে কথাগুলো বলে নীরার মা। উনি খুব ভালো মানুষ, উনি না থাকলে তো আমি মরেই যেতাম। বলে, মিস্টার স্যার, আপনি অনেক মিথ্যা বলায় ওস্তাদ, প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আপনার টাকা থাকতে পারে, কিন্তু নীরাকে কেনা এত সহজ না। সেখানে কাজের সামনে বিয়েটা করে নেয়। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে যায়, লাঞ্চ করে সবাই। নীরা সবার সামনে খেতে না পারায় তেমন খায়নি, সেটা আবির খেয়াল করে। খাওয়া শেষ, এরপর মা বাবার কাছে বিদায় নেওয়ার সময় কেঁদে ফেলে নীরা। মা বাবাকে বলে, ভালো থেকো মা বাবা। নীরা গাড়িতে উঠে বসে। আবিরও সবাইকে সালাম দিয়ে বিদায় জানায়। তৃণা শান্তিতে নাই, খুব হতাশ। তার উপর আজ আবির স্যার আসেনি, ক্লাসও নেয়নি। মানুষটা কি উধাও হয়ে গেল নাকি? কিরে, কিছুই বুঝলাম না। আবির স্যারের কেস তো তুলে নিয়েছিস, তাও কেন স্যার আজ এলো না? সাইরা বলে, আমি কি জানি? আমি কি সব জানতা যে বলে দিব স্যার কোথায় গেছে? আবির স্যার তো তোকে পুরাই পাগলি বানিয়ে ফেলবে। বেশি বকিস না। এমনিতে বাবা আমাকে রাজশাহী আসতে দিচ্ছিল না। যদি জানতে পারে আমি এসব করেছি না, তাহলে নির্ঘাত নিয়ে যাবে। আমি তো আবির স্যার ছাড়া থাকতেই পারবো না। স্বপ্ন দেখিস না। তুই কি জানিস স্যার ম্যারিড কিনা? বাজে বকিস না। উনি আমার প্রথম প্রেম, যে কোনো মূল্যতে ওনাকে আমার চাই চাই। মন খারাপ করে সাইরা বলে, ট্রেনার বাবা রাজশাহী শহরটাকে এক প্রকার ঘৃণাই করে। কখনো চায়নি তার একমাত্র মেয়ে এই শহরে আসুক, অথচ ট্রেনার সেই ছোটবেলার শখ সে ডাক্তার হবে, আর চান্সও পেল নাকি রাজশাহীতে। তাও চায়নি ট্রিনা আসুক এই অভিশপ্ত শহরে। ট্রেনার ইচ্ছে আর জেদের কাছে হেরে গিয়ে আজ ট্রেনার রাজশাহীতে, আর এসেই ঘটিয়ে ফেলেছে গন্ডগোল। আবির আর নীরা বাসায় আসে, সন্ধ্যা হয়ে গেছে। আবির কফি বানিয়ে আনে 2 মগ, নীরাকে এগিয়ে দেয় একটা। থাক আর নাটক করতে হবে না, এখন আর কেউ নাই। হয়তো ভালোবেসে বিয়েটা করিনি, কিন্তু শুধু তুমিই জানো কি হয়েছে। আর আর গোটা দুনিয়া জানবে অন্য কিছু। রক্ষা করতে পেরেছি আমি তোমার সম্মান। খুশি হওয়া অনেক পরের ব্যাপার, মেনে নাও। ভুল তো মানুষেরই হয়, ক্ষমা কি করা যায় না? কখনো না। আই হেট ইউ মিস্টার আবির স্যার। আপনি সব ছাত্রীর ক্রাশ হতে পারেন, কিন্তু আমার কাছে ঘৃণার পাত্র আপনি, কথাটা মনে রাখবেন। নীরা ঘৃণা নিয়ে বলে কথাগুলো। আবির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে। মনটা খুব খারাপ করছে। মনে পড়ে নীরা কিছুই খায়নি তেমন। আবার কিচেনে গিয়ে নীরার জন্য স্যুপ বানায়। এরপর ট্রেতে করে কিছু ফলমূল আর স্যুপ আনে। ঘরে এসে দেখে নীরা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। মাথার ফুলগুলি ঘরে ছুঁড়ে ফেলেছে। বিছানায় চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর ঘাড়ের নিচে একটুখানি জায়গাতে শাড়িটা সরে গিয়েছে। খুব আকর্ষণীয় লাগছে এই অবস্থায়। আবির নীরার পাশের টেবিলে খাবার রেখে নীরার পাশে বসে নীরার পিঠে হাত দেয়। নীরাও রাগান্বিত হয়ে ঘুরেই আবিরকে চড় মেরে বসে। লজ্জা করে না? আবার এসেছেন? বাইরে তেমন খাওনি, তাই খাবার নিয়ে এসেছিলাম।
তার পুরস্কার পেলাম। আবিরের চোখে পানি। ছেলে মানুষ খুব শক্ত হয়, কখনোই কাঁদে না। তাও আবিরের চোখে জল আসছে নিজের কৃতকর্মের জন্য। খাবো না আপনার কুকর্মের টাকার খাবার। এমন করে বলতে হয় না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। বলে আবির খাইয়ে দেয় নীরাকে। নীরা মনে মনে খ্যাপা হলেও বেশি জেদ দেখাতে পারে না, তাই চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার পর উল্টো দিক ঘুরে শুয়ে পড়ে। এমনিতেই অসুস্থ, এর উপর সারা দিন বাইরে থাকায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আবির সব রেখে এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আবিরের বাসাটা তার বাবার ছিল, এখন তার নামে। দোতলা বাসায় পুরোটাই যেন আধুনিকতার ছোঁয়া। দামি দামি ফার্নিচার আর ঘর সাজানোর কৃত্রিম ফুল চারদিকে। বাসাতে একটা অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসেবে সাজানো হয়েছিল বাসাটা। আবিরের বাসায় অনুষ্ঠান, তার আগেই সবকিছু এলোমেলো হয়ে যায়। নীরা ভোরে ঘুম থেকে উঠে দেখলো তার চারদিকে অনেকগুলো শাড়ি, থ্রি পিস, গাউন, টপস, মেকআপ বক্স, ম্যাচিং অলংকার সবকিছুই রাখা। নীরার চোখ দুটো আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে না দেখে সবকিছু সরিয়ে নিচে নামতেই মাথার উপর ফুলের পাপড়ি পড়া শুরু করে। নীরা বেশ উপভোগ করে এই ব্যাপারটা। এরপর আবির এসে হাততালি দিয়ে বলে, শুভ জন্মদিন ম্যাডাম। নীরা ভুলেই গেছিল আজ তার জন্মদিন, কিন্তু আবিরকে দেখেই চাপা ক্ষোভ তৈরি হয়। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? সারপ্রাইজ। হ্যাঁ তাই তো, এসব না করে গলা টিপে মেরে ফেললেও তো পারতেন মিস্টার আবির স্যার। এসব কি বলছো? আর এইভাবে কখনো বলবে না। আপনাকে আমি ঘৃণা করি, এইসব করলেই ভাববেন না ভালোবাসবো। বাদ দাও, নাস্তা করো। আর এগুলোর মাঝে এক সেট পরে রেডি হয়ে থাকিও। দাওয়াত দিয়েছে তোমার ফ্যামিলি, যেতে হবে। নাস্তাতে পাউরুটি, কলা, ফল আর চা দেখে নীরার খুব রাগ হয়। ইচ্ছে করেই ঘরের মাঝে কলার খোসা ফেলে দেয়। খায় আর মনে মনে বলে, এগুলো কি মানুষ খায়? সে এইসব খেয়ে অভ্যস্ত না। তাই আবির বাইরে থেকে এসেই কলার খোসা না দেখেই পা দেয় আর স্লিপ খেয়ে নীরার উপর পড়ে যায়। নীরা আবিরকে সরিয়ে দিয়ে বলে, লজ্জা করে না? আর এমন যেন না হয়। আবির উঠে দেখে কলার খোসা, একটু রাগী সরে বলে, এটা এখানে কোত্থেকে আসলো? নীরা কলার খোসা দেখে মিটি মিটি হেসে বলল, সরি, আসলে মাফ করবেন। নীরার হাসি মুখ দেখে আবির বেশ খুশি হয়। হাসলে যেন নীরাকে অপসরের মতো লাগছে। এতটা সুন্দর সে দেখতে, যেন সারা জীবন এইভাবেই চেয়ে থাকা যায়। কি দেখেন এত? বেশিক্ষণ কেউ চেয়ে থাকলে আমার লজ্জা লাগে। এখন যান, আমি রেডি হব। আবির চলে যায়। নীরার শাওয়ার শেষে হালকা পিঙ্ক কালার একটা শাড়ি বেছে নেয়। শাড়িটা পরে চোখে কাজল দেয় গাঢ় করে, কিন্তু মেকআপ সে করে না। পিঙ্ক কালার চুড়ি, গহনা পরে নেয়। চুলগুলো খোলা রেখে পাশের ফুলদানি থেকে গোলাপ নেয়। আবিরই আনিয়ে রেখেছে হয়তো। মাথার এক পাশে ফুল গুজে দেয়। বাইরে বের হয় নীরা। নিচে আবির সোফায় বসে আছে। নীরাকে দেখে একভাবে তাকিয়ে আছে আবির। এত সুন্দর একটা মানুষ হয় কিভাবে? নীরা আবিরের ধ্যান ভাঙিয়ে বলে, এই যে আপনার জন্য সাজিনি যে এইভাবে দেখবেন। তো কার জন্য সেজেছো? সবাইকে বলেছেন আপনি ভালোবেসে বিয়ে করেছেন। নিজেকে সুখী না দেখালে তো আবার আপনার অপমান। তাই বাইরের মানুষের সামনে সুখী হয়েই থাকতে চাই। আজ হয়তো ভালোবাসো না, কিন্তু পরে একদিন বাসবে, বলে দিলাম। বয়ে গেছে আমার একজন রেপিস্টকে ভালোবাসতে। আবির আর কিছু না বলে নীরাকে নিয়ে প্রথমে মেডিকেল ভার্সিটি যায়। সেখানে কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয় ওয়াইফ বলে। নীরাও বেশ অবাক হয় আবিরের ব্যবহারে। এটাও বলে দেয় নীরা ফার্স্ট ইয়ারের ছাত্রী। কলিগরা মজা করে বলে, তাহলে প্রথম দিন ক্লাসটা যেন নিয়ে যায়। ছাত্রী হাজবেন্ডের ক্লাস করবে। সবাই বেশ উৎসাহী। তাই আবিরও গেল নীরাকে নিয়ে ক্লাসে। ট্রেন আবিরকে দেখে যতই না খুশি হয়, সাথে নীরাকে দেখে যেন আকাশ থেকে পড়ে। এই মেঝে একেবারেই তার মতো দেখতে, কিন্তু কিভাবে সম্ভব? আর এই আবির স্যারের সাথে কি করছে? ট্রেনার প্রশ্নের উত্তর পেয়ে যায় শুভ্র স্যারের কথাতে। শুভ্র স্যার ক্লাসে ঘোষণা দেন, আবির স্যার নতুন বিয়ে করেছেন তোমাদের ক্লাসের ছাত্রীকে। এতে সবাই খুশি হলেও ট্রিনা আর সায়রা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সবাই অবশ্য নীরা আর ট্রিনাকে একই রকম দেখে অবাকও হয়। দুইটা মেয়ে একই রকম, আবার তাদের বাবা মা আলাদা। এই প্রথম দুইজনকে সবাই একসাথে দেখছে।
এর আগে বেশি ক্লাসও হয়নি, আর দুইজন একসাথে কখনো ক্লাসে আসেনি। নীরাও বেশ অবাক হয় তৃণাকে দেখে। কেউ বলতে পারবে না সে আর তৃণার চেহারাতে কোনো তফাৎ নেই। সবাই ক্লাস থেকে বের হয়ে আসে। নীরাকে নিয়ে আবির নীরার বাসায় যায়। এই প্রথম আবির গাড়ি ছাড়া হাঁটছে, কারণ নীরার বাসাটা একটু গলিতে, সেখানে গাড়ি ঢুকে না। নীরার সাথে আবির ওদের বাসায় গিয়ে বেশ কথাবার্তা বলে নীরার পরিবারের সাথে। নীরাও বেশ হাসি খুশি ছিল সবার সাথে, কিন্তু নীরার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি তৃণা? নীরা রান্নাঘরে মাকে একা পেয়ে জিজ্ঞেস করেই বসে। এমন প্রশ্নে যেন নীরার মা একটু ঘাবড়ে যায়। সেটা না দেখেই নীরা আবারও বলে, আচ্ছা মা, যমজ ছাড়া কি দুইটা মানুষ একই হয়? নীরার মা এবার রাগান্বিত হয়ে বলে, আজ একটা মেয়েকে দেখলাম হুবহু আমার মতো দেখতে, আমার সাথেই পড়ে, কিভাবে সম্ভব মা? নীরার মায়ের ব্যবহারও নীরাকে অবাক করে দেয়। আমি কি জানি, হতেও পারে। কিছুই না বলে চলে আসে সে। খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে যায় আবির আর নীরা। আবির নীরাকে বলে নদীর ধারে ঘুরতে যাবে, কিন্তু নীরা যেতে চায় না, তাই তারা বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। তৃণা সকালে নীরাকে দেখার পর থেকে খুব টেনশনে আছে। এও কি সম্ভব? তার মতো দেখতে হুবহু আরেকজন মেয়ে, তার উপর যাকে পাবার জন্য এত কিছু হলো, আজ সেই মেয়ে তার বউ। অতীতের কথা চিন্তা শুরু করে। তৃণাদের প্রথম ক্লাসটাই ছিল আবির স্যারের। প্রথম দেখায় ক্রাশিত হয় তৃণা। এরপর আবির যখন বোর্ডে কিছু লেখার জন্য ঘুরে, তখন দুষ্টুমি করে মার্বেল ছুড়ে আবিরের দিকে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, আবির ওই মুহূর্তেই তৃণার দিকে ঘুরে তাকায় আর দেখেও ফেলে তৃণাকে মার্বেল ছুড়তে। আর হঠাৎ করে মার্বেল লাগে আবিরের কপালে। ব্যথা যতটা না পেয়েছে, রাগটা বেশি হয়ে গেছিল। সাথে সাথেই তৃণাকে ক্লাস থেকে বের করে দেয় আবির। তৃণাও রাগ করে খুব ক্লাসের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে তৃণা। এরপর স্যার যখন ক্লাস থেকে বের হয়, তখন স্যারের পায়ে তৃণা নিজের পা দিয়ে বাধা দেয়, আর স্যার তৃণার উপর পড়ে যায়। আর এই দৃশ্য সব স্টুডেন্ট দেখে। নিজের কাছেই ছোট লাগে আবিরের। সব স্টুডেন্ট আবিরকেই ভুল বোঝে। তৃণার ফাজলামো শুধু আবিরকে ভয়। তৃণার থেকে অপমান পেয়ে ডিপার্টমেন্টে যায়, সবাইকে খুলে বলে এই মেয়ের এইরকম অত্যাচারের কথা। কিন্তু তৃণাও থেমে থাকার না, কারণ সে খোঁজ নিয়ে ফেলেছে আবির স্যারের কিছুদিনের মাঝেই বিয়ে। তাই সুযোগ বুঝে আবিরের বাসায় গিয়ে দোতলার বারান্দায় লুকিয়ে থাকে। বারান্দায় রেলিং দেওয়া ছিল না, এই সুযোগ কাজে লাগায় সে। আগে থেকেই পুলিশকে ঘুষ দিয়ে রেখেছিল স্যারা। সকালে আবির ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলতেই তৃণা তার উপর ঝাঁপিয়ে পড়ে। আবির মুখ দেখতে পায় না মেয়েটাকে, চুলগুলো এলোমেলো করে রেখেছিল তৃণা। আবির ধাক্কা দিয়ে ফেলে দেয় ভয়ে, আর তখনই সায়রা বাসায় পুলিশ নিয়ে আসে। আর কাছের মেয়ে না বুঝেই দরজা খুলে দেয়। বাড়ি সার্চ করে মেয়েটি সহ আবিরকে এক রুমে পেয়ে সাথে সাথে অ্যারেস্ট করে আবিরকে। আর সায়রা তৃণাকে নিয়ে মামলা করায় ধর্ষণ মামলা। এতে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয় সায়রা আর তৃণা, কিন্তু আবির প্রমাণ পাচ্ছে না নিজেকে নির্দোষ প্রমাণ করার। আবির উকিলের মাধ্যমে জামিন নেয় সব প্রমাণ করে দিবে বলে। আর তৃণাও কিছু বুঝে ওঠার আগেই আবিরের গুন্ডাদের পাঠায় তৃণাকে তুলে আনতে, কিন্তু তারা ভুল করে নীরাকে তুলে আনে। তৃণা এতক্ষণে বুঝতে পারে সেদিন কেন তৃণাকে সহজে মুক্তি দেয় আবির। সায়রাকে জিজ্ঞেস করে কি করবে এখন, কিন্তু সায়রাও সমাধান দিতে পারে না। এবার তৃণা তার বাবাকে ফোন লাগায়। হ্যালো ড্যাডি, তুমি কেমন আছো? কি রে মামুনি, কাঁদছো কেন? কি হয়েছে বলো? তৃণা আবিরের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলে, কারণ জানে তার বাবাই তাকে সঠিক সমাধান দিবে। তৃণার বাবা মেয়ের কাণ্ডে অবাক হয়ে বলেন, আবিরের থেকেও ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব, চিন্তা করিও না মামুনি। না, আমি আবিরকে চাই। আমি আবিরকে না পেলে বাঁচবো না। এসব কি বলছো তুমি? এমন পাগলামি কখনো করো না সোনামণি। তুমি এটা বলো, ওই মেয়ে মানে আবিরের বউ যাকে দেখলাম, সে আমার মতো দেখতে হলো কিভাবে? তৃণার বাবা একটু চিন্তিত গলায় বলেন, কিভাবে সম্ভব? তুমি তো আমার একমাত্র মেয়ে। যমজ না হলে দুজন কি হুবহু হয়? আর তাছাড়া যাই হোক, আমি ওই নীরাকে মেরে ফেলবো, তাও ভালো আবিরের বউ আমি হতে চাই। তৃণার বাবার মহা টেনশন শুরু। মেয়ে তার পাগল হয়ে গেছে, তাই মেয়েকে বলে খুব শীঘ্রই ফিরে আসছে রাজশাহীতে মেয়ের কাছে। তৃণাও খুশি হয় ড্যাডিকে অনেকদিন পর দেখতে পাবে। তাই
আবির নীরাকে ভালোবেসে বিয়ে না করলেও ভালোবেসে ফেলেছে 2 দিনে। মেয়েটার সৌন্দর্য, ঝগড়া করার স্টাইল, রাগ করা, নীরা যাই করুক না কেন নীরাকে পছন্দ করে ফেলেছে জীবন সাথী হিসেবে। নীরা ঘরে মুখ উল্টো দিক করে শুয়ে আছে। আবির পাশে গিয়ে বসতেই নীরা চিৎকার করে, এক্ষুনি ঘর থেকে বের হন। বিয়ে করেছেন বলে কিনে নেননি, যা ইচ্ছা তাই করবেন। কি করলাম? এত রাগ কিসের নীরু? আমার নাম নীরা, নীরু না। আমি তো ভালোবেসে নীরু ডাকলাম। ভালোবাসা মাই ফুট। আমি আপনাকে ঘৃণা করি। এমন করছো কেন? কিছুই তো করিনি এখন। ওকে যাই, রাত্রের খাবারের ব্যবস্থা করি। কি ছাইপাশ খেয়ে থাকেন? ওগুলো আমার সামনে আর আনবেন না। আমি কি করব? রোমানাকে তো ছুটি দিয়েছি, সে থাকলে রান্না করে ভালো। এখন যদি তুমি রান্না করো তাহলে। কি? সরি, ভুল হয়ে গেছে। নীরা কিছু না বলেই নিচে নামে রান্নাঘর খুঁজে, কারণ চিনত না সেখানে গিয়ে কিছু খুঁজে পাচ্ছে না। আবির পেছন থেকে কানের কাছে গিয়ে বলে, কি খুঁজছো? নীরাও চমকে ওঠে। পেছন ঘুরেই আবিরকে দেখিয়ে 2টা কিল বসিয়ে দেয় আবিরের বুকে। হাত ধরবেন না। মারলে কেন? বেশ করেছি, ভয় দেখানোর শাস্তি। কি খুঁজছো? আটা। সারা জীবন ছাইপাশ খেয়েছি, এখন রুটি খেতে ইচ্ছে করছে। আবির আটা, লবণ, পাতিল সব দেখিয়ে দেয়। রুটির সাথে কি করবে? ডিম আছে? সব দেখিয়ে দেওয়ার পর আবিরকে বাইরে যেতে বলে নীরা। আবির লুকিয়ে লুকিয়ে দেখছিল নীরা কি করছে। শয়তানি বুদ্ধি মাথায় আসে আবিরের। নীরা যখন ডিম ফাটিয়ে রাখে, আবির লুকিয়ে এসে ডিম অল্প একটু নীরার গালে মাখিয়ে দেয়। ডিমে মরিচ দেওয়া ছিল, এটা দেখেনি আবির। নীরার মুখ জ্বলে গেছে, উফ বলে চিৎকার দেয়। আটা মাখা হাত দিয়ে আবিরের গাল খামচে দেয়। আবির কিছু বলার আগেই নীরা জ্বলে ওঠে। আপনাকে না বলেছি আমার আশেপাশে আসবেন না, তাও কেন আসেন? তোমাকে দেখতে ইচ্ছে করে তাই। কি যাতা বলেন! আর এইসব কথা ভুলেও বলবেন না। কেন এমন করো তুমি? চুপ, একদম চুপ। এক্ষুনি বেরিয়ে যান কিচেন থেকে। ওকে, যাচ্ছি, আর আসবো না। নীরা কাজ শেষ করে বেরিয়ে এসে আবিরকে দেখতে পায় না, তাই ভাবে আবির উপরে গেছে। খেতে রাখার জন্য উপরে গিয়েও না দেখে মন খারাপ করে বেরিয়ে আসে। কোথায় উধাও হয়ে গেল? মেজাজ খারাপ করে শুধু। যেখানে খুশি সেখানে যাক, আমার কি? অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবিরের সাথে ধাক্কা লাগে। কি ব্যাপার? একটু না দেখে মন খারাপ হয়ে আমাকে খুঁজতে গেছিলে? মোটেও না। আমি তো বুঝি, তুমি মিথ্যা বলছো কেন? সরে দাঁড়ান। এত রাগ দেখাও কেন? মনে মনে তো ঠিকই খোঁজ করো। বয়ে গেছে আপনাকে খুঁজতে। আবির নীরার হাত ধরে নিচের দিকে টান দেয়। এতে নীরা আবিরের খুব কাছে চলে আসে। আবির শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে। নীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন আবির নীরার কানের কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি নীরা। নীরা কোনো রকম নিজেকে সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে বসে। আই হেট ইউ মিস্টার। এমন করে বলিও না প্লিজ। আর কখনো এমন করলে আমি আপনার অনুপস্থিতিতে সুইসাইড করব। তুমি এভাবে বলতে পারলে? তাহলে তোমার উপস্থিতিতেই আমি মরি। মানে কি বলছেন? আবির কথা না বাড়িয়ে কিচেন থেকে চাকু এনে নিজের হাতে অনেকগুলো জায়গা কেটে ফেলে। একসাথে প্রচুর রক্ত পড়তে থাকে আবিরের হাত থেকে। নীরা আবিরকে বলতে থাকে, এসব বন্ধ করেন, আমার ভয় করে। আবিরের কোনো উত্তর নাই। প্লিজ, এমন করেন কেন? হাতটা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাতটা বাঁধুন, প্রচুর রক্ত পড়ছে। তাতে তোমার কি? এমন করিয়েন না প্লিজ। দূরে যাও, আমার কথা তোমার না চিন্তা করলেও হবে। নীরা আবিরকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমন করবেন না, বন্ধ করুন এইসব। বলে খুব কাঁদতে থাকে। আমি মরলে তুমি তো খুশি হবে, তাহলে কাঁদছো কেন? আপনি কি বলছেন এসব? আপনি আমার স্বামী, ভালো হন মন্দ হন আমি আপনার সাথেই মানিয়ে নিতে চাই। কথা দিচ্ছি আর খারাপ ব্যবহার করব না, প্লিজ। তাও এসব বন্ধ করুন। এসব বলে লাভ নাই। আপনি যা বলবেন সেটাই করব। আপনাকে ভালোবাসি। বলে আবিরের পা ধরে নীরা। আরে কি করছো এসব? তোমার স্থান আমার পায়ে নয়, হৃদয়ে। যদি ভালোবাসি তাহলে এসব বন্ধ করবেন? হ্যাঁ ভালোবাসি, তাও বন্ধ করেন।
আবির যাই হোক নীরাকে কাঁদাতে চায় না, তাই উপরে গিয়ে নিজের হাত ব্যান্ডেজ করে নিচে নেমে আসে। ততক্ষণে দেখে নীরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। নীরাকে হাসানোর জন্য বলে, তোমার কোমল হাতের তৈরি খাবার খাইয়ে দিবে না? দেব। বলে রেডি করে দেয়। নীরা আগে আবিরকে খাইয়ে নিজেও খায়। নীরা বলে, হাত কেটেছেন, ইনফেকশন হতে পারে, অ্যান্টিবায়োটিক আছে না বাসায়? ঘরে আছে। ওকে, ঘরে যান, পানি নিয়ে আসছি। বলে আবির চলে যায়। নীরা নিচে সব ঠিকঠাক করে পানি নিয়ে উপরে গিয়ে আবিরকে ওষুধ খাইয়ে দেয়। নিজের দুঃখকে মাটি চাপা দিয়ে আরেকজনের সেবা করা লাগছে। আবির বিছানায় শুয়ে পড়ে। নীরাও এক পাশে শুয়ে কষ্টগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে নীরার ঘুম ভেঙে দেখে আবির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। যেন নিষ্পাপ চেহারা আবিরের। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। বেশি কিছু না ভেবে আবিরকে সরিয়ে দিল নীরা। উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে খাবার বানিয়ে এসে আবিরকে ডাক দেয়। আবির উঠে না দেখে আবিরের কপালে হাত দিয়ে দেখে আবিরের জ্বর এসেছে। তাও আবিরকে ডেকে তুলে ফ্রেশ হতে বলে। আবির নীরার কথা শুনে ফ্রেশ হয়ে নীরার কথা মতো খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। চুপচাপ শুয়ে না থেকে গোসল করে আসেন, এতে জ্বর কমবে। জানি, কিন্তু ঠান্ডা লাগে তো। তাড়াতাড়ি করবেন। আবির ওয়াশরুমে গিয়ে 5 মিনিটে শাওয়ার শেষ করে এসে ঠান্ডা থেকে বাঁচতে নীরাকে জড়িয়ে ধরল। আমি কি কম্বল নাকি? কম্বলের নিচে যান, কাজ আছে কিছু। আমার থেকে বড় কি কাজ শুনি? ঘরটা এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। কেন? রোমানা আজ আসবে। কে এসে? এই বাসার সব দায়িত্ব তার। চাচি হয়, দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমি ছোট থেকেই রোমানা বলেই ডাকি। ও কখন আসবে? একটু পরেই। কে বললো? সেই ফোন দিয়েছিল কাল। এতদিন কোথায় ছিল? বাড়ি গিয়েছিল। ছুটি দিয়েছিল তাই না? কেন বলো তো? কিছু না, বুঝলাম অন্যায় করার জন্যই বাড়ি ফাঁকা করেছিলেন। যা ভাবছো তাই ঠিক। কি ভাবলাম? কিছু না। কিছুক্ষণ পর কলিং বেল বাজে। নীরা দরজা খুলতে যায়। মেয়েটা প্রবেশ করেই নীরাকে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে কি করছো? আপনি কে? তার আগে বলো তুমি কে? যাই হোক, আবির কোথায়? সে তো বাসায় আছে। সরো আমার সামনে থেকে। বলেই নীরাকে সরিয়ে ভেতরে ঢুকে সে। আরে কোথায় যাচ্ছেন? কে আপনি? তা তোমার জেনে লাভ কি? তোমাকে কি এই বাড়িতে নতুন কাজে দিছে নাকি? রোমানা কোথায়? কি যাতা বলছেন? আবির রুমে আছে তাই না? আমি কাজের লোক না, আবিরের বউ আমি। হোয়াট? জি হ্যাঁ। আবির বিয়ে কবে করলো? মজা নাও। দিয়ে উপরে যেতে থাকে। আপনি পরিচয় না দিয়ে ভেতরে যেতে পারবেন না। এই ফকিন্নির মেয়ে, তুই কে রে আমাকে আটকানোর? তুমিও কাউকে অপমান করতে পারো না? আবির বলে। চিল্লাচিল্লি শুনে আবির নিচে নামতে গিয়ে এই কথা শুনে ফেলে তাই। আবির, এসব বলছোটা কি? তুমি অন্য কারোর জন্য আমাকে অপমান করছো? মেয়েটি বলে আবিরকে, দেখো, আমার কাছে তোমার কোনোই ভ্যালু নাই। হয়তো ছিল কোনো একদিন, এখন কিছুই নাই। তুমি চলে যেতে পারো, আর আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করিও না। আবির বলে মেয়েটাকে। মেয়েটা আবিরের কলার ধরে বলে, আবির, তুমি এইসব বলছোটা কি? তুমি অন্য কারোর জন্য আমাকে অপমান করছো? এত বড় কথা তুমি আমায় বলতে পারো না আবির? আমি তো তোমায় ভালোবাসি। তার চেয়েও বড় কথা, 2 দিন পর আমাদের বিয়ে। সবকিছু ঠিক ছিল, কিন্তু তুমি মাঝখানে এমন কথা কেন বলছো আবির? মেয়েটাকে সরিয়ে দিয়ে। দেখো অনু। মেয়েটার নাম অনন্যা। আবির অনু বলে ডাকে। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না, কারণ আমার বিয়ে হয়ে গেছে নীরার সাথে। নীরার কাঁধে হাত রেখে বলে আবির, তুমি আমার সাথে ফাজলামি করছো তাই না আবির? কতটা ভালোবাসি তার পরীক্ষা নিচ্ছ তাই না? ফাইজলামি করার কোনো মোডে আমি নাই মিস অনু। এটা বিশ্বাস করি না। বিয়ের 2 দিন আগে এসব কি বলছো তুমি? দেখো অনু, তোমাকে আমি মন থেকে কখনোই ভালোবাসিনি। বাবা বিয়েটা ঠিক করেছিলেন বলে মত দিয়েছিলাম।
কিন্তু আমি বিয়ে করেছি আমার প্রেমিকা নীরাকে, তার সাথেই সংসার করব সেটা তোমার বাবাকে জানিয়ে দিয়েছি। তাও কেন তুমি এখানে এসেছো? আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করবে না। আবির বলে অনুকে। নীরা আবিরের কাছ থেকে সরে এসে বলে, বিয়ে যখন ঠিকই করা ছিল তাহলে বিয়ে করতে কি প্রবলেম? আর আমি আপনার প্রেমিকা ছিলামও না, হবও না কখনো। বিয়ে করে সুখী হয়েন, আমি চলে যাব এই বাসা থেকে। বলেই নীরা উপরে চলে যায়। নীরা, ভুল বোঝো না। আবিরের কথা নীরা শোনেও না। এটা বিশ্বাস করি না, বিয়ের 2 দিন আগে এসব কি বলছো তুমি? বাহ আবির বাহ, তুমি একটা অমানুষ। বাহ আবির বাহ, তুমি একটা অমানুষ। নইলে আমার সাথে এমন করতে না তুমি। বিয়ের সবকিছু ঠিকঠাক, কার্ড ছাপানো হয়ে গেছে, আর তুমি অন্যকে নিয়ে সংসার করছো। বেশ ভালো, তোমাকে সুখে থাকতে দিব না। বিয়ে তোমাকে করতেই হবে ওই দিনেই, ওই সময়েই। পারলে আমি কিস করে আসবো। বলে অনন্যা চলে যায় আবিরের বাসা থেকে। দরজা খোলাই ছিল, তাই রুমানা কখন এসেছে আবির খেয়াল করেনি। রুমানা আবিরকে এসে বলে, খালা, তুমি এসেছো, ভালো করেছো। দুপুরের খাবারের ব্যবস্থা করো। আর কিছু না বলে আবির ঘরে যায়। উপরে গিয়ে দেখে নীরা বিছানায় বসে আছে। নীরার পাশে গিয়ে বসতেই আবিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নীরা। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসবো না কখনো। আর আমার কাছে আসার চেষ্টাও করবেন না। দেখো, এত রাগ করতে হয় না। তুমি খুব রাগী, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো। জ্ঞান দিয়েন না, আপনার জ্ঞান শোনার জন্য আমি বসে নেই। রাগ তোমার হওয়াটা স্বাভাবিক। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি সেটা ঠিক, কিন্তু এখন ভালোবাসি। তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি নীরা। এসব ফালতু কথা কখনোই বলবেন না। ওকে, কাজের কথাতেই আসি তাহলে। রোমানা চলে এসেছে, সে রান্না করছে। আর তার চেয়েও বড় কথা, পরশু আমাদের বিয়ের অনুষ্ঠান। কেনাকাটা হবে তোমার পছন্দে। রেডি হয়ে থেকো। কিসের অনুষ্ঠান? আমি এর মাঝে নাই। দেখো, সব সময় জেদ ভালো না। 2 ঘন্টার মাঝে যেন তোমাকে রেডি দেখি। আপনার কথা অনুযায়ী আমি চলে যেতে পারবো না। আবির একটু রাগ করে নীরাকে হঠাৎই কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ভিজিয়ে দেয়। নীরা আবিরকে মারতে থাকে খুব, কিন্তু তাও ছাড়ে না। আবির আর নীরা দুজনেই ভিজে গেছে। তখন নীরা বাধ্য হয়ে শাওয়ার শেষ করে। আবির ততক্ষণে বের হয়ে গেছিল। নিজে পরিষ্কার হয়ে নীরার জন্য ড্রেস রেডি করে দেয়, গয়না সহ। নীরা রাগ করে থাকলেও রেডি হয়। আবির ডাইনিং টেবিলে বসে আছে আর রুমানা খাবার দিচ্ছিল। তখন নীরা নিচে নামে। নীরাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলে। নীরাও কথা না বাড়িয়ে খেয়ে নেয়, কারণ জানে ঝগড়া করে লাভ নেই। আবির নীরাকে রুমানার সাথে পরিচয় করিয়ে দেয়। রুমানাও বৌমা বলে খুব সুন্দর করে মেনে নেয়। এরপর দুইজনে শপিং এ যায়। বিয়ের ড্রেস কিনে আবির। নীরার পছন্দেই। আবিরের গোলা আগে থেকেই কেনা ছিল। গয়না কিছু কিনে সন্ধ্যার পর রেস্টুরেন্টে ঢুকে সেখানে ডিনার করে রুমানার জন্য 1 প্যাকেট নিয়ে বাসায় এসে দেখে আবিরের বাবা মা এসেছে। নীরার সাথে পরিচয় করিয়ে দেয় আবির। নীরা সবাইকে সালাম দেয়, কিন্তু নীরাকে যে আবিরের বাবা মা মানতে পারেনি সেটা বুঝতে পারে আবির। এতে আবিরের তেমন কিছুই যায় আসে না, কারণ আবির সারাটা জীবন একা একাই বড় হয়েছে। আবিরের বাবা মা শুধু টাকার পেছনে দৌড়িয়েছেন। আবিরের জন্য কোনো স্পেশাল সময় ছিল না তাদের। আবিরের কাছে মানুষ বলতে ছিল এক রুমানা আর একমাত্র ফ্রেন্ড মিশে। আবিরের বাবা মা দুইজনেই ডাক্তার, তারা সবসময় ব্যস্ত থাকতো। আর এখন বেশিরভাগ সময় বিদেশে থাকে। যেখানে টাকা বেশি তারা সেটাকেই বেছে নিয়েছে। কিন্তু আবিরের জন্য কোনো আদর ভালোবাসা ছিল না কোনোদিনও। আবিরের ইচ্ছে ছিল শিক্ষক হবার, কিন্তু বাবা মায়ের ইগোর কাছে হেরে গিয়ে মেডিকেলে ভর্তি হতে হয়। সেখানে পড়াশোনা শেষ করে প্রফেসর হয়ে শিক্ষক হওয়ার ইচ্ছেটাই শুধু পূরণ করতে পারে। ট্রেনার বাবা আসে সেদিন রাত্রে। ট্রেনা তার বাবার গলা জড়িয়ে কি যে কান্না করে তা বলার মতো না। ট্রেনার বাবাও একটু আবেগে, তাই মেয়ের জন্য সবকিছু করতে চায়। ট্রেনার বাবা প্ল্যান করে নীরার জায়গাতে নীরাকে সরিয়ে দিবে। ট্রেনার জন্মের সময় ওর মা মারা গেছে, তাই এত আদরের মেয়েকে কখনো কষ্ট দিতে পারবে না ট্রেনার বাবা। আচ্ছা ড্যাডি, ওই মেয়েটা আমার মতো দেখতে কিভাবে হলো? না রে, তেমন কিছুই না। তুই এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে।
তুমি নীরাকে কি করবে? আমার বাসায় নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। না, এতে ধরা পড়ে যেতে পারো। তো কি করতে বলছিস? আমি বরং নীরা হয়ে যাই আর ওকে তৃণা বানিয়ে দাও। না, এটা তো সম্ভব না। কেন ড্যাডি? আমার জন্য এটুকুও করতে পারবে না? আচ্ছা, দেখছি কি করা যায়। ওকে ড্যাডি। খুব আনন্দে জড়িয়ে ধরে তার বাবাকে। তৃণার বাবা খুব টেনশনে পড়ে যায়। যদি তৃণাকে নীরা বানিয়ে পাঠায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাহলে কি করে কি হবে কিছুই বুঝতে পারে না তৃণার বাবা। একমাত্র মেয়ের সুখের জন্য সবকিছুই করতে পারবে, কিন্তু কিভাবে সম্ভব? তৃণাকে উনি হারাতে চায় না। তার থেকে আবিরের বাবা মায়ের সাথে কথা বলবে ভাবে তৃণার বাবা। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে তৃণার বাবা। তৃণাও মহা খুশি যে তার একটা চাওয়া আবারও পূর্ণ হবে। সাইরাও খুব খুশি তৃণার সুখে। আবিরের মা আর বাবা আবিরের সাথে মিটিংয়ে বসে। নীরা তখন উপরে ছিল, সেই সুযোগে বলে আবিরের বাবা আবিরকে, দেখো আবির, তুমি এমন একটা কাজ করছো সেটা আমাদের স্ট্যাটাসের সাথে সত্যিই যায় না। কোথায় আমাদের অবস্থা আর কোথায় একটা নিম্ন ঘরের মেয়ের স্ট্যাটাস। খুব গম্ভীর মুখে বলে, আচ্ছা ড্যাড, তোমরা সারা জীবন এত এত আয় করেছো কার জন্য? এটা কেমন কথা? আমাদের আর কে বা আছে তুমি ছাড়া? আচ্ছা মম, এত বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে আমি কি করব যদি আমি কখনো মন থেকে সুখী নাই হতে পারি? তাহলে অনন্যাকে বিয়েতে মত দিয়েছিলে কেন? কারণ তুমি পছন্দ করেছিলে তাই। তাহলে এত কিছু কি হলো? অন্য মেয়েকে তুমি কিভাবে বিয়ে করতে পারো? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু বিয়ের পর আমি নীরাকেই ভালোবেসে ফেলেছি। কিসের অ্যাক্সিডেন্ট? আমি তোমাদের এত কিছুর জবাব দিতে পারবো না মম। প্লিজ আমার ভালোবাসাকে তোমরা মেনে নাও, নইলে তোমরা তোমাদের বাসায় গিয়ে তোমাদের মতো ব্যস্ত লাইফ লিড করো। নীরার সাথে আমাকে সুখী থাকতে দাও প্লিজ। তার মানে আমরা তোমার কেউ না, তাই তো আবির? তোমরা আমার বাবা মা। আমি যদি তোমাদের পছন্দ অনুযায়ী চলি তাহলে আমার সুখের দিকটাও তোমাদের দেখা উচিত।